আচ্ছা, আগের দিন আমরা হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিন চ্যাপ্টার পড়ছিলাম, তাই তো? তো তারপর থেকে দেখো আমরা শুরু করব। তো স্ক্রিন শেয়ার করছি আমি। দেখো, তো আগের দিনের ক্লাসে লাস্ট যে টপিকটা দেখো আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে SN1, SN2 আর SNI রিয়াকশন।
স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হিমাদ্রি স্যার আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। কোনো কারণে তাহলে মিউট হয়ে গেছিলাম। তো ঠিক আছে, দেখো যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। আর একবার দেখো আমি বলে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে। তো বেসিক্যালি দেখো যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে কি করে আমরা একটা হ্যালোজেন থেকে অন্য কোনো হ্যালোজেন তৈরি করতে পারি। যেমন দেখো আমি যদি তোমাদেরকে বলি যে এতক্ষণ আমরা মোট দুটো রিয়াকশনই করেছি, একটা হচ্ছে ফিনকেল স্টেইন রিয়াকশন আর একটা হচ্ছে তোমার হচ্ছে সোয়ার্ট রিয়াকশন। তো আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও, আমি একটু আমার স্ক্রিনটাকে রেডি করে রাখি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এবার দেখো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। তো বোর্ড দেখছি দেখো। তো এই দুটো রিয়াকশন এখনো পর্যন্ত আমরা পড়েছি। আমার সাউন্ড যদি শুনতে না পাও আমাকে বলবে, ঠিক আছে? যদি সাউন্ড কোনো কারণে শুনতে না পাও আমাকে বলবে। তো আমরা দেখো এখন অব্দি দুটো রিয়াকশনই পড়েছি, একটা তোমার হচ্ছে ফিনকেলস্টেইন, একটা সোয়ার্ট রিয়াকশন। দুটো একবার দেখে নাও। ফিনকেলস্টেইন রিয়াকশনে আমরা কি করছি, ফ্লোরো অ্যালকেন বলো বা ব্রোমো অ্যালকেন বলো, তো ওর জায়গায় আমরা আয়োডো অ্যালকেন তৈরি করছি। রিএজেন্ট হিসেবে কি ইউজ করছি, দেখো রিএজেন্ট হিসেবে ইউজ করছি হচ্ছে NaI আর অ্যাসিটোন। তাতে কি হচ্ছে বলে একটা হ্যালোজেন অন্য কোনো হ্যালোজেনে তোমার কনভার্ট হয়ে যাচ্ছে, মানে এটা শুধুমাত্র আয়োডো অ্যালকেনের জন্যই আমরা তৈরি করছি। আর সেকেন্ড দেখো যেটা লিখেছি ওটার নাম হচ্ছে সোয়ার্ট রিয়াকশন। এই রিয়াকশনটা আবার বেসিক্যালি কার জন্য, দেখো ফ্লোরো অ্যালকেনের জন্য। শুধুমাত্র ফ্লোরিন যদি থাকে তো তার জন্য আমরা এই প্রসেসটাকে ইউজ করি। মানে অন্য কোনো হ্যালো অ্যালকেন, সাপোজ ফ্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন বা তোমার হচ্ছে আয়োডো অ্যালকেন, এদের মধ্যে যদি আমি AgF বা SbF3 বা AsF3 কিছু যদি দেখো আমরা মেশাই, ঠিক আছে, কিছু যদি দেখো আমরা মেশাই, তখন কিন্তু তোমার এইটা তোমার তৈরি হয়ে যাচ্ছে, মানে ফ্লোরো অ্যালকেন দেখো তোমার তৈরি হয়ে যাচ্ছে। তো নেক্সট রিয়াকশনে দেখো আমরা মুভ করব। নেক্সট রিয়াকশনে দেখো আমরা যাচ্ছি। তো দেখো আমি একটা পেজ শেয়ার করেছি আমার লেখার সুবিধার জন্য। দেখো, তো 3 নম্বর যে হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশনটা রয়েছে নাম্বার 3, তো ওটার নাম হচ্ছে তোমার হান্স ডিকার রিয়াকশন। ওটার নাম হচ্ছে হান্স ডিকার রিয়াকশন। হান্স ডিকার রিয়াকশন। হান্স ডিকার রিয়াকশনটা বেসিক্যালি কার জন্য? হান্স ডিকার রিয়াকশন হচ্ছে বেসিক্যালি অনলি ফর ব্রোমো অ্যালকেনস। শুধুমাত্র ব্রোমিন অ্যাড করবার জন্য এই হান্স ডিকার রিয়াকশন দেখো আমরা ইউজ করি। এটা হচ্ছে অনলি ফর ব্রোমো অ্যালকেনস। তো এইটা করবার জন্য আমাদেরকে দেখো রিঅ্যাক্ট্যান্ট কি নিতে হবে। দেখো এইটা করবার জন্য আমাদেরকে রিঅ্যাক্ট্যান্ট নিতে হবে হচ্ছে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। রিঅ্যাক্ট্যান্ট নিতে হবে হচ্ছে তোমার সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো এর ফর্মুলা কি? RCOOAG, তাই না? সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড RCOOAG। তারপর হচ্ছে তোমার নেক্সট স্টেপ হচ্ছে রিএজেন্ট। রিএজেন্ট আমরা নেব হচ্ছে ব্রোমিন ইন CCl4। ব্রোমিন ইন CCl4। তোমার জানা উচিত যে ব্রোমিন কিন্তু ওয়াটারে ডিজলভ হয় না। ব্রোমিন হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ হয়, তাই ব্রোমিন ইন CCl4 নেওয়া হয়েছে। প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে ব্রোমো অ্যালকেন, RBr। ব্রোমো অ্যালকেন তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে।
আর বিআর। এবার আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল। দেখো, তো মনে করো যে আমার এখানে আছে আর সি ডবল এজি, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এর মধ্যে আমরা কি দিচ্ছি বলো? আমরা দিচ্ছি হচ্ছে ব্রোমিন ইন CCl4। কি তৈরি হবে বলো? আরবিআর প্লাস এজিবিআর প্লাস CO2। আরবিআর প্লাস এজিবিআর প্লাস CO2 মানে ব্রোমো অ্যালকেন তৈরি হয়ে গেল। তুমি এখানে আর এর জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ বসাও, CH3COOG নিয়ে নাও, তার ভেতর তুমি ব্রোমিন নাও, তার ভেতর তুমি CCl4 নিয়ে নাও, তোমার তৈরি হবে হচ্ছে CH3Br মেজর প্রোডাক্ট। এছাড়াও তোমার হচ্ছে এজিবিআর অ্যান্ড CO2। এবার হচ্ছে যে স্যার আমাদের এই রিঅ্যাকশনের মেকানিজম কিন্তু সিলেবাসের মধ্যে আছে, এই রিঅ্যাকশনটা মেকানিজম আমাদেরকে জানতে হবে। প্রথম কথা স্যার, এই রিঅ্যাকশনটাতে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট কি নাম? ফ্রি রেডিক্যাল, মাথায় রাখতে হবে। হান্স ডিকার রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েটের নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক। ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার জন্য CCl4 এর প্রেজেন্সি যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, মোস্ট প্রবাবলি তোমরা ক্লাস 11 এর জিওসি তে পড়েছো। ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার জন্য কিছু হেল্পার লাগে, তো তার মধ্যে একটা হেল্পার হচ্ছে CCl4। তার মানে এই যে আমাদের RCOOAG আছে, তো ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড ও ফ্রি রেডিক্যাল মানে হোমোলাইটিক ক্লিভেজ করছে। তুমি জানো হোমোলাইটিক ক্লিভেজ এইরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো তৈরি হলো তোমার হচ্ছে RCOO ডট এবং AG ডট, ঠিক আছে। অন্যদিকে আবার দেখো ব্রোমিনও রয়েছে, তো সেটা আবার CCl4 এর প্রেজেন্সে এটা হলো তোমার হোমোলাইটিক বন্ড ফিশন হচ্ছে, তো Br ডট Br ডট তৈরি হয়ে গেছে। এবার কি হলো বলো? এই AG ডট আর Br ডট নিজেদের মধ্যে বন্ড তৈরি করে কি তৈরি করে নিল বলো? AgBr, তার AgBr বেরিয়ে চলে গেল। মিডিয়ানে পড়ে রয়েছে RCOO ডট আর Br ডট। তো চলো আমরা দেখি RCOO ডটের কি খবর। এই যে RCOO ডট রয়েছে, এটাও আবার দেখো CCl4 এর প্রেজেন্সে এখানে আবার ফ্রি রেডিক্যাল ভেঙে যায়। তো এই পার্টটা তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে বাইরে বেরিয়ে চলে গেল, তৈরি হলো হচ্ছে R ডট। আর একটা দেখো এখানে অতিরিক্ত Br ডট বসেছিল অলরেডি আগে থেকে, নিজেদের মধ্যে বন্ড তৈরি করলো, তৈরি হয়ে গেল RBr ব্রোমো অ্যালকেন, ঠিক আছে না? RBr ব্রোমো অ্যালকেন তোমার তৈরি হলো। এই হচ্ছে হান্স ডিকার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে আমরা ব্রোমো অ্যালকেনই শুধুমাত্র তৈরি করতে পারছি। চলো ফোর্থ রিঅ্যাকশন আমরা দেখবো। হান্স ডিকার রিঅ্যাকশনেরই ইকুইভ্যালেন্ট একটা রিঅ্যাকশনের নাম হচ্ছে সিমোনিনি রিঅ্যাকশন। সিমোনিনি, হান্স ডিকারেরই একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকশনের নাম রয়েছে সিমোনিনি রিঅ্যাকশন। ভালো করে দেখো, সিমোনিনি রিঅ্যাকশন। তো এই সিমোনিনি রিঅ্যাকশন যেটা রয়েছে, এর রিঅ্যাকট্যান্টের কি নাম? অবাক হবে যে সেম, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সিলভার সল্ট অফ কার্বক্সাইলিক অ্যাসিড। নেক্সট, রিএজেন্টের কি নাম? রিএজেন্টের নাম একটু অন্যরকম, কারণ এখানে আমাদেরকে অ্যাড করতে হবে ব্রোমিন ইন CCl4 এর জায়গায় আয়োডিন ইন CCl4 আমাদেরকে নিতে হবে, আয়োডিন ইন CCl4। তাহলে আর তখন হান্স ডিকার রিঅ্যাকশন থাকলো না, ঠিক আছে। প্রোডাক্ট A স্টার। ভেবে দেখো, যদি আমি এখানে ব্রোমিন সরিয়ে আয়োডিন আনলাম, সাথে সাথে কিন্তু আর ব্রোমো অ্যালকেন তৈরি হচ্ছে না, তখন কি তৈরি হচ্ছে বলো? তখন তৈরি হচ্ছে A স্টার। এক্সাম্পল, এক্সাম্পল দেখো, ধরো মনে করো আমাদের রয়েছে CH3COOAG, কত মল? 2 মল। আমি এর মধ্যে দিলাম হচ্ছে আয়োডিন,
NCCl4, তৈরি হবে RCOOR, মানে CH3COOCH3, তৈরি হবে CH3COOCH3, RCOOR। এই যে RCOOAg আমরা বলছি, যেটা দেখো আমরা তৈরি করছি 2 মল, এর ভেতর দেখো যদি আমরা আয়োডিন এবং CCl4 দিই, তৈরি হবে হচ্ছে RCOOR। মাথায় রাখতে হবে, এস্টার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তুমি বলতে পারো স্যার এটা আপনি এখানে না লিখে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ চ্যাপ্টারে আপনি এস্টারের, ঠিক আছে, এস্টারের আপনি প্রিপারেশন লিখতে পারতেন, তাহলেও হবে। আমি এখানে এই জন্যই লিখে দিলাম কারণ এটা হচ্ছে কন্ট্রারি উইথ হান্স-ডিকার রিঅ্যাকশন, ঠিক না? হান্স-ডিকার রিঅ্যাকশনে কন্ট্রারি মানে কিছুটা দেখো এর মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই একসাথে দেখো লিখে দিলাম। তো এই গেল আমাদের মেজর প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। চলো আমরা নেক্সট চলে আসবো। নেক্সট যেটা আমরা দেখবো ফিফথ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। তো আমি এই পেজটা ইরেজ করে দিচ্ছি, কেউ যদি আমাকে দাঁড়াতে বলবে তো আমি স্টপ করব। আপাতত আমি এই পেজটা থেকে লিভ হচ্ছি। তো চলো আমি নেক্সট পেজে যাচ্ছি। এবারে দেখো যেটা আমরা দেখবো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস এর মধ্যে ফিফথ প্রিপারেশন, এটার নাম হচ্ছে ডারজেন্স মেথড। এর নাম হচ্ছে ডারজেন্স মেথড। ডারজেন্স মেথড, ঠিক আছে। তো ডারজেন্স মেথডে কি হবে চলো আমরা বোঝার চেষ্টা করি। ডারজেন্স মেথডে দেখো যেটা হবে সেটা হচ্ছে কোনো একটা অ্যালকোহল নিতে হবে, কোনো একটা অ্যালকোহল নিতে হবে। আর এই অ্যালকোহলটার ভেতরে যদি আমরা থায়োনিল ক্লোরাইড নিই, থায়োনিল ক্লোরাইড যদি দেখো আমরা দিই, থায়োনিল ক্লোরাইডের ফর্মুলা কি? SOCl2। অ্যালকোহলের ফর্মুলা কি বলো? ROH। সাথে সাথে কি দেখবে তুমি? তৈরি হলো RCl প্লাস HCl প্লাস SO2, ক্লোরো অ্যালকেন তৈরি হয়ে গেল। মনে করো রয়েছে তোমার CH3OH, তো এর মধ্যে ধরো আমি অ্যাড করলাম হচ্ছে SOCl2, তুমি বলবে যে স্যার তৈরি হবে CH3Cl প্লাস HCl প্লাস SO2। আচ্ছা এবার দেখো যদি আমি CH3CH2OH নিই, তার মধ্যে আমি SOCl2 অ্যাড করাই, তো তৈরি হবে তোমার CH3CH2Cl প্লাস HCl প্লাস SO2। যদি আমি এখানে পিরিডিন একটা সলভেন্ট নিই, পিরিডিন একটা সলভেন্ট, তোমরা জানো পিরিডিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বেঞ্জিনেরই কোনো একটা পজিশনে যদি নাইট্রোজেন অ্যাটম থাকে তো সেটাকে আমরা বলি পিরিডিন, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। তো যদি আমি পিরিডিন দিই তাহলেও স্যার একই প্রোডাক্ট তৈরি হচ্ছে, পিরিডিন ছাড়াও একই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে পিরিডিন থাকলে ব্যাপারটা কি দাঁড়াবে? পিরিডিন থাকলে মাথায় রাখবে রিঅ্যাকশনটা হবে SN2, আর যদি পিরিডিন না থাকে তখন রিঅ্যাকশনটা হবে SNI। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এমসিকিউ চলে আসে। ডারজেন্স মেথডে স্যার যদি আমি পিরিডিন ইউজ করি তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? ইনভার্সন কনফিগারেশন SN2। মানে এই প্রোডাক্টটা যদি প্লাস মাইনাস প্রোডাক্ট হয়, তোমার প্রোডাক্ট উৎপন্ন হবে মাইনাস প্লাস। কারণ তোমাকে বলেছিলাম আগের উইকে যে এটা হচ্ছে ইনভার্সন ইন কনফিগারেশন, আর যেটাকে আমরা বলি কি বলি? কেমন ইনভার্সন? আমব্রেলা এফেক্ট বা ওয়ালডেন ইনভার্সন। এই কম্পাউন্ড যদি আর হয় তাহলে প্রোডাক্ট হবে এস, কম্পাউন্ড যদি এস হয় প্রোডাক্ট হবে আর, কম্পাউন্ড যদি ডেক্সট্রো হয় প্রোডাক্ট হবে লিভো, কম্পাউন্ড যদি লিভো হতে প্রোডাক্ট হবে তোমার ডেক্সট্রো। তো তার মানে বুঝতেই পারছো যে ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে SN2 রিঅ্যাকশনের প্রপার্টিজ। আর যদি আমি পিরিডিন না দিতাম তাহলে হতো SNI রিঅ্যাকশন, তখন প্রোডাক্টটা যদি তোমার প্লাস মাইনাস হতো, রিঅ্যাক্টেন্টেও তোমার প্লাস মাইনাসও কিন্তু একই রকম কনফিগারেশন, এটাকে আমরা বলি রিটেনশন অফ কনফিগারেশন দেখা যেত, এখানে কোনো ইনভার্সন দেখা যেত না। তাহলে পিরিডিন সলভেন্ট দিলে কি হচ্ছে, না দিলে কি হচ্ছে? প্রোডাক্ট ডিফারেন্ট হচ্ছে। পিরিডিনের প্রেজেন্সে SN2 মেকানিজমে প্রোডাক্ট ইনভার্সন দেখাচ্ছে, পিরিডিনের অ্যাবসেন্সে SNI মেকানিজমে প্রোডাক্টের কনফিগারেশন রিটেনশন হয়ে দেখা দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন বাই ডারজেন্স মেথড। এছাড়াও দেখো যদি আমি এই অ্যালকোহলকে
PCl5 দিয়ে হিট দিই, তৈরি হবে হচ্ছে RCl প্লাস HCl প্লাস POCl3। যদি আমি এই ROH এর মধ্যে PCl3 দিয়ে হিট দিতাম, তৈরি হতো RCl প্লাস H3PO3। যদিও আমরা এই অ্যালকোহলের মধ্যে রেড ফসফরাস এবং আয়োডিন দিতাম, রেড ফসফরাস এবং কোন একটা ধরে হ্যালোজেন দিতাম, তৈরি হতো RX প্লাস H3PO3। এইভাবে তোমার এই রিয়াকশন গুলো হয়। এই রিয়াকশন গুলো যে তিনটে লাস্ট যে রিয়াকশন লিখেছি, এই সবকটা রিয়াকশনই হচ্ছে তোমার SN1 মেকানিজমে চলে, মানে কার্বোক্যাটায়ন তৈরি হয় অ্যাজ দ্য ইন্টারমিডিয়েট। ডারজেন্স এর সাথে এই রিয়াকশনের ডিফারেন্স গুলো ভালো করে চক আউট করে নিও, ঠিক আছে? ডারজেন্স এর সাথে তো এই ডিফারেন্সটা ভালো করে তুমি চক আউট করে নাও। আচ্ছা, এবার দেখো যেটা আমরা দেখবো নেক্সট, যেটা আমরা দেখছি নেক্সট প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস। আর কিছু নেই, এবার আমাদেরকে দেখতে হবে হচ্ছে হ্যালো অ্যারিনের প্রিপারেশন। তো হেডিং দিচ্ছি হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যারিনস। প্রিপারেশন অফ হ্যালো অ্যারিনস। প্রথম কথা হচ্ছে স্যার হ্যালো অ্যারিনটা কি জিনিস? অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে মাথায় রাখতে হবে, অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে যদি হ্যালোজেন থাকে তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার হ্যালো অ্যারিন বলছি। যেমন ধরো বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা জানি, তো বেনজিনের উপরে যদি কোনো হ্যালোজেন থাকে, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, ফ্লুরোবেনজিন, আয়োডোবেনজিন, তো সেটা হবে তোমার আমাদের এখানটাতে হ্যালো অ্যারিন। এবার হচ্ছে স্যার এই হ্যালো অ্যারিন আমি তৈরিটা করব কি করে বলেন? দেখো, হ্যালো অ্যারিন তৈরি করার দুটো কি তিনটে প্রসেসই আছে, এর বাইরে আর কোনো প্রসেস হয় না। তো প্রথম যে প্রসেসটা আছে সেটা হচ্ছে বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, by electrophilic substitution of benzene. By electrophilic substitution reaction of benzene. ভালো করে দেখো, ব্যাপারটা দেখো এরকম, যদি দেখো আমরা বেনজিনের ভেতরে Fe প্লাস কোনো একটা হ্যালোজেন দিই, বেনজিনের মাথায় চলে আসবে হচ্ছে হ্যালোজেনটা, হ্যালো অ্যারিন দেখো তোমার তৈরি হয়ে যাবে। সিমিলারলি যদি দেখো আমরা বেনজিনের মধ্যে FeX3 দিতাম, শুধু FeX3, তাহলেও তোমার তৈরি হয়ে যেত হ্যালো অ্যারিন। যদি আমি X2 আর FeX3 দিতাম বা X2 আর AlCl3 দিতাম, অ্যানহাইড্রাস, যেটা আমাদের এখানে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, তাহলেও তোমার হ্যালো অ্যারিন তৈরি হয়ে যেত। তো এই রিয়াকশনটাকে কি লিখেছি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেনজিন। অ্যাকচুয়ালি বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিনের 6টা পাই ইলেকট্রন আছে। আর অন্যদিকে Fe কি করে জানো তো? Fe প্রথমে হ্যালোজেনের সাথে রিয়াকশন করে বানায় হচ্ছে FeX3। এবারে FeX3 তে তুমি যা কি পাচ্ছ, Fe তে +3 ইলেকট্রনিক কনফিগারেশন, মানে 3d5 4s0, তাহলে 4s এর ভ্যাকেন্ট অরবিটাল আছে। FeX3 কে আমি বলতে পারি লুইস অ্যাসিড। তাহলে FeX3 কি চাইবে? ইলেকট্রন পেতে চাইবে। FeX3 এর সামনে যখন একটা হ্যালোজেন আসবে তো কি করবে বলো? ও এই বন্ডটাকে ভাঙাবে, X মাইনাস তৈরি করবে, তারপরে X মাইনাস এর ইলেকট্রন নিজের কাছে টেনে নেবে, এবং টেনে নিয়ে খুব স্লোলি দেখো তৈরি করবে FeX4 মাইনাস। আর একটা হ্যালোজেন কি করছে? বসে রয়েছে, ওর কাছ থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাওয়ায় ও X প্লাস, মানে এই তোমার ইলেকট্রোফাইলে কনভার্ট হয়েছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাই না? তো আমাদের এখানে ইলেকট্রোফাইল আমাদেরকে তৈরি করতে হবে, তো এখানে X প্লাস হচ্ছে সেই ইলেকট্রোফাইলটা।
এবার দেখো বেঞ্জিনের ভেতরে যদি আমাদের এই ইলেকট্রোফাইলটা চলে আসে, তো বেঞ্জিনে কি জানো, প্রত্যেকটা কার্বনেই একটা একটা করে হাইড্রোজেন আছে, তো এবং পাই ইলেকট্রন যে কোনো একটা কার্বন থেকে ইলেকট্রোফাইলটা পিক আপ করবে। তো পিক আপ করবার পর যে কার্বন থেকে পিক আপ করলো সেই কার্বনে এক্সট্রা চার্জ বসে পড়বে। প্রত্যেকটা পয়েন্টে একটা করে হাইড্রোজেন আছে, আর বাকি দুটো বন্ড দেখো থেকে গেল, কিন্তু এই নিচের এই কার্বনটা থেকে দেখো ইলেকট্রন বেরিয়ে যাওয়াতে এটা পজিটিভ চার্জ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট স্টেপ, তাহলে এক্স প্লাস তো রিয়াকশন করে ফেললো, এবার মিডিয়ামে কে পড়ে রয়েছে বলো, Fe(X4 - যেটা একটা নিউক্লিওফাইল। Fe(X4 - এর কি পছন্দ, H প্লাস কে পছন্দ, নেগেটিভ চার্জ সবসময় পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। তো এটার জন্য দেখো H প্লাস বার করবে, মানে এখানকার এই হাইড্রোজেনটা ইলেকট্রন বেঞ্জিনকে দিয়ে H প্লাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এখন মিডিয়ামের মধ্যে কি রয়ে গেছে বলো, এখানে হ্যালোজেন, এখানে পজিটিভ চার্জ, বাকি দুটো বন্ড একই রকম রয়েছে, আর ওপরে H প্লাস বেরিয়ে যাওয়াতে দুটো ইলেকট্রন এই কার্বনকে দিয়ে গেল, যেটা নেক্সট স্টেপে একটা বন্ড তৈরি করার কাজে বেঞ্জিন লাগাবে, এবং আলটিমেটলি আমরা পাবো হচ্ছে হ্যালোয়ারিন। এটাকে দেখো আমরা বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কারণ একটা ইলেকট্রোফাইল দেখো অ্যাড হলো, আর একটা ইলেকট্রোফাইল দেখো রিঅ্যাকশনের মাঝপথে বেরিয়ে চলে গেল। মানে একটা ইলেকট্রোফাইলের অ্যাডিশন, একটা ইলেকট্রোফাইলের এলিমিনেশন, দুটো যেহেতু একই স্টেপে ঘটে, একই সাথে ঘটে, তাই এই প্রসেসটাকে আমরা বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন প্রসেস। ভালো করে দেখো, দেখি ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা, ভালো করে দেখো। তো এইভাবে তুমি এক্স এর ভ্যালু, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো তুমি এক্স এর ভ্যালু নিতে পারো, এবং করেসপন্ডিং তুমি অ্যান্সার দেখো একই রকম পাবে। একই প্রসেস, সেম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মেকানিজমে তুমি হ্যালোয়ারিন তৈরি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট preparation of haloarine দেখো, যেটা আমরা দেখবো সেকেন্ড preparation of haloarine, that is called Sand-Meyer reaction। এটাকে আমরা বলছি Sand-Meyer reaction। Sand-Meyer reaction অ্যাকচুয়ালি কি হয় জানো তো, নাইট্রোবেনজিন থেকে হ্যালোয়ারিন তৈরি হয়। নাইট্রোবেনজিন C6H5NO2 সেখান থেকে তৈরি হচ্ছে হ্যালোয়ারিন। এবার স্যার আপনি নাইট্রোবেনজিন তৈরিটা কি করে করবেন বলো। দেখো বেনজিন রিং, এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 অ্যাড করি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি আমরা অ্যাড করি, তৈরি হবে তোমার হচ্ছে নাইট্রোবেনজিন। বেনজিনের মাথায় থাকবে হচ্ছে NO2। হলো, নেক্সট স্টেপে তোমাকে যেটা করতে হবে, এটাকে রিডাকশন করতে হবে। সে তুমি TnHCl, FeHCl যে কোনো কিছু যদি রিডাকশন করতে পারো, তোমার তৈরি হবে হচ্ছে অ্যানিলিন। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যানিলিন। এর আগের যে কম্পাউন্ডটা ছিল ওটার নাম ছিল নাইট্রোবেনজিন, বেনজিনের উপরে NO2 গ্রুপ আছে। এই নাইট্রোবেনজিন যেটা রয়েছে এর একটা কমন নেম রয়েছে, এটা অন্য একটা নাম রয়েছে অয়েল অফ মিরাবিন। এরকম দেখবে সালফিউরিক অ্যাসিডকে আমরা বলি অয়েল অফ ভিট্রিয়ল, সিমিলারলি নাইট্রোবেনজিনকে আমরা বলি অয়েল অফ মিরাবিন। তো এরপরে স্টেপে রিডাকশন করে দেখো SN আর HCl দিয়ে রিডাকশন করে আমরা তৈরি করে দিয়েছি এটাকে অ্যানিলিনে কনভার্ট করে দিয়েছি। এবার দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর ভেতরে যদি আমরা NaNO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl extremely cold environment যদি আমরা ক্রিয়েট করি, নিয়ার অ্যাবাউট 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কি হয়, ডাইয়াজো সল্ট কনভার্ট হয়। মানে বেনজিনের উপরে তোমার তৈরি হয়, অনেকেই জানো এই রিঅ্যাকশনটা, N2 plus Cl মাইনাস, এটাকে আমরা বলি হচ্ছে বেনজিন ডাইয়াজো সল্ট, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। অ্যাকচুয়ালি অ্যাজো একটা ল্যাটিন ওয়ার্ড, অ্যাজো মিনস নাইট্রোজেন। তো এখানে দেখো C6H5 এর উপরে N2 plus Cl মাইনাস রয়েছে, মানে দুটো নাইট্রোজেন অ্যাটম থাকার জন্য এটাকে আমরা বলি ডাইঅ্যাজো সল্ট। নাম হলো বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড নাম দিয়েছে।
এইবার এখান থেকে তোমার ব্যাপারটা শুরু হবে। এই যে আমরা বেঞ্জিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করলাম না, দিস ইজ দ্য সোর্স অফ অল হ্যালোয়ারিনস। বেঞ্জিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড উইল বি দ্য সোর্স অফ অল হ্যালোয়ারিনস। কেন? একসাথে দেখো, বেঞ্জিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড থেকে বুদ্ধি থাকলে আমরা আলাদা আলাদা যে কোনো হ্যালোয়ারিন, এবং শুনলে অবাক হবে, হ্যালোয়ারিন ছাড়াও আমরা অন্য কোনো কম্পাউন্ডও কিন্তু তৈরি করতে পারি। যেমন দেখ, যদি আমরা এটার মধ্যে CuCl প্লাস HCl দিই, তখন বেঞ্জিনের উপরে Cl গ্রুপ চলে আসবে, ক্লোরোবেঞ্জিন। যদি আমি CuBr আর HBr দিই, তো বেঞ্জিনের উপরে ব্রোমিন গ্রুপ চলে আসবে, ব্রোমোবেঞ্জিন। ঠিক আছে? যদি আমি এর মধ্যে Ki দিয়ে হিট দিই, বেঞ্জিনের উপরে আয়োডিন গ্রুপ চলে আসবে, আয়োডোবেঞ্জিন। যদি আমি BF3 দিয়ে হিট দিই, বেঞ্জিনের উপরে ফ্লোরিন গ্রুপ চলে আসবে, ফ্লুওরোবেঞ্জিন। যদি আমি এর মধ্যে CuCN সায়ানাইড আর HCN দিতাম, বেঞ্জিনের উপরে CN গ্রুপ চলে আসতো, বেঞ্জিওনাইট্রাইল। ভালো করে দেখো, বেঞ্জিওনাইট্রাইল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝছো তুমি? একসাথে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, এমনকি ফ্লোরোবেঞ্জিন, এবং কি ভাবতে পারো হ্যালোয়ারিন নয় এমন জিনিসও কিন্তু একই মেকানিজমে, CuCl HCl তো ক্লোরিন এলো, CuBr HBr তো ব্রোমিন এলো, CuIHI দিলেও আয়োডিন আসতো, Ki হিট দিলেও আসবে। শুধু একটু আলাদা BF3 দিয়ে হিট দিলে ফ্লোরিন এলো। এমনকি যদি আমরা CuCN HCN দিয়ে হিট দিতাম, তো সায়ানাইড গ্রুপ চলে আসতো। তো সায়ানাইড গ্রুপ তোমার চলে আসতো। তো এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে তোমার স্যান্ডমেয়ার রিয়াকশন। তো দেখো দেখি এই স্যান্ডমেয়ার রিয়াকশন থেকে কোনো প্রবলেম রয়েছে কিনা, কারণ আমরা এরপরে চলে আসবো হচ্ছে হ্যালোয়ারিনের দ্য লাস্ট প্রিপারেশন, রাস্টিক প্রসেস। চলে আসি আমরা হ্যালোয়ারিনের ফাইনাল প্রিপারেশন নাম্বার 3, দ্য রাস্টিক প্রসেস। রাশিক প্রসেস। রাশিক প্রসেসে দেখো কি করবো আমরা। রাশিক প্রসেসে বেঞ্জিন নিতে হয়, বেঞ্জিনের মধ্যে HCl আর অক্সিজেনের রিয়াকশন করতে হবে, তৈরি হয়ে যাবে ক্লোরোবেঞ্জিন প্লাস জল। বেঞ্জিনের মধ্যে যদি আমরা HCl আর অক্সিজেন গ্যাসের রিয়াকশন করাই, তৈরি হবে হচ্ছে ক্লোরোবেঞ্জিন প্লাস ওয়াটার। এইভাবে তৈরি হওয়া ক্লোরোবেঞ্জিন কোন কাজে লাগে? কারণ ক্লোরোবেঞ্জিন তো আমরা স্যান্ডমেয়ার রিয়াকশনে তৈরি করতে পারছি, বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেঞ্জিনও তৈরি করতে পারছি। তাহলে স্যার এইভাবে তৈরি হওয়া ক্লোরোবেঞ্জিনের কি আলাদা কোনো প্রিপারেশন রয়েছে? হ্যাঁ, এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ক্লোরোবেঞ্জিন। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ক্লোরোবেঞ্জিন, মাথায় রেখে দাও। এইভাবে তৈরি হওয়া ক্লোরোবেঞ্জিন DDT তৈরি করতেও কাজে লাগে, ইউজ টু প্রিপেয়ার DDT। DDT তৈরি করতেও কাজে লাগে। DDTর পুরো নাম কি তোমরা জানো? ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই না? এটা কি ইনসেকটিসাইড। ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে একটা ইনসেকটিসাইড। ডিডিটি কি করে তৈরি করতে হয়? ডিডিটি তৈরি করতে গেলে সবার আগে লাগবে একটা কিটোন, তার নাম হচ্ছে অ্যালডিহাইড বলতে পারো, CCl3CH, এর নাম হচ্ছে ক্লোরাল। এর নাম হচ্ছে ক্লোরাল, CCl3CH। এই কিটোন, এই অ্যালডিহাইডটা লাগে, স্পেশাল অ্যালডিহাইড ক্লোরাল। তো ক্লোরাল এর ভেতর যদি আমরা ক্লোরোবেঞ্জিন রেখে দিই, রাশিক প্রসেসে তৈরি হওয়া ক্লোরোবেঞ্জিন যদি আমরা রেখে দিই, আর
এর ভেতর যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা হিট দিই, ওয়াটার বেরিয়ে চলে যাচ্ছে, -H2O, কি থাকছে বলো? CCl3, সিঙ্গেল বন্ড CH, এখানে ক্লোরিন, এন্ড এখানে ক্লোরিন, এর নাম হচ্ছে ক্লোরাল। ভালো করে দেখো, সরি, দিস ইজ নট ক্লোরাল, দিস ইজ দ্য DDT, তাই তো? এটা হচ্ছে আমাদের DDT। কেন? দেখো, ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে, ডাইফিনাইল, দুটো বেঞ্জিন আছে, ট্রাইক্লোরো, এখানে তিনটে ক্লোরিন আছে, আর দুটো কার্বন, 1 2, এটার নাম হচ্ছে ইথেন। ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, ইথেন, এই কম্পাউন্ডটাকে খুব ফেভারিটলি আমরা এটাকে বলছি DDT ইনসেক্টিসাইড। যদিও এখন DDT একটা আপ টু লিমিটেড ইউজ আমরা করতে পারি, কারণ DDTর ম্যাক্সিমাম যে ইউজটা ছিল ওটা কিন্তু প্রোটেক্টেড করা হয়েছে, এটা এখন ব্যান হয়ে গেছে বলতে পারো, কারণ ইট ওয়াজ এক্সট্রিমলি হার্মফুল ফর দ্য সয়েলস as well as for the water. So these are all about your preparation of haloalkanes and haloalkanes. এবার আমি দেখবো ওদের মধ্যে কজন এখন অবধি প্রেজেন্ট আছো, ঠিক আছে? কজন প্রেজেন্ট আছো আমি একটু দেখবো, আর তোমাদের কোনো ডাউট আছে কিনা একটু ভাবার জন্য আমি তোমাদেরকে টাইম দিচ্ছি কিছুক্ষণ। অভ্রদীপ, স্নেহাজিৎ, এরা আছো? আমি আবার তোমার স্ক্রিন শেয়ার করছি, আমি আবার স্ক্রিন শেয়ার করব, দেখতেই পাচ্ছ তো। আমি আবার ফিরছি আমার স্ক্রিনে। তো এবার দেখো, যেটা আমরা দেখবো, তো আমরা মোটামুটি তো প্রিপারেশন তো করলামই হ্যালোয়ারিনের। এবার দেখো, যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে তোমার প্রপার্টিজ অফ হ্যালোয়ারিন বা প্রপার্টিজ অফ হ্যালোঅ্যালকেনস। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে হ্যালোঅ্যালকেনের কয়েকটা প্রপার্টিজ। হেডিং দেবো হচ্ছে আমরা প্রপার্টিজ অফ হ্যালোঅ্যালকেনস এন্ড হ্যালোয়ারিনস। The first property would be Wood's reaction. এটা আমরা ক্লাস 11 এ পড়েছি during the preparation of alkane. Wood's reaction. Okay, Wood's reaction. তো Wood's reaction এ কি আছে না, যদি আমরা কোনো একটা হ্যালোঅ্যালকেন নিই আর তার মধ্যে যদি আমরা সোডিয়াম আর ড্রাই ইথার পাস করাই, তৈরি হবে হচ্ছে RR প্লাস NaX, সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো ধরো আমি দিলাম হচ্ছে এখানটাতে CH3X এক্সেস অ্যামাউন্ট, সোডিয়াম ড্রাই ইথার, তৈরি হবে CH3 সিঙ্গেল বন্ড CH3 ইথেন প্লাস NaX। যদি আমরা ধরো আইসোপ্রোপাইল আয়োডাইড যদি আমরা দিই এক্সেস সোডিয়াম এন্ড ড্রাই ইথার, তো তৈরি হবে দুটো পরপর আইসোপ্রোপাইল গ্রুপ লিখবো, সিঙ্গেল বন্ড করে এদেরকে আমরা অ্যাটাচ করে দেব, তৈরি হবে হচ্ছে এটা। প্লাস কি তৈরি হবে বলো? প্লাস তৈরি হবে হচ্ছে NaI। এবার যেটা দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে একটা জিনিস খুব ভালো করে দেখো, উডস রিঅ্যাকশনে যে অ্যালকেন গুলো তৈরি হলো না, সবগুলোতে ইভেন নাম্বার অফ কার্বনস আছে। মাথায় রাখতে হবে আমাদের কি, উডস রিঅ্যাকশনে কিন্তু সবসময় ইভেন নাম্বার অফ কার্বনের অ্যালকেনই দেখো আমরা তৈরি করতে পারি। জেনারেলি আমরা উডস রিঅ্যাকশনে অড নাম্বার অফ অ্যালকেনের কার্বন তৈরি করতে পারি না। স্টার্ট দিয়ে আমরা এখানটাতে লিখবো তাহলে এখন যে only even number of the carbon, only even number of carbonated alkanes, only even number of carbonated alkanes can be prepared, ঠিক আছে? only even number of carbonated alkanes
can be prepared by Wood's reaction. হয়ে গেল। উডস রিয়াকশনেরই মতন আর একটা রিয়াকশনে এটা হ্যালো অ্যারিন দেখায়, তার নাম হচ্ছে ফিটিক রিয়াকশন। উডস রিয়াকশনেরই মতন, আবার বলছি, সেম টু সেম রিয়াকশন হ্যালো অ্যারিন দেখায়। এটা যখন উডস রিয়াকশন কে দেখাচ্ছিল, হ্যালো অ্যালকেন দেখাচ্ছিল, এটা হ্যালো অ্যারিন দেখাবে, ওর নাম হচ্ছে ফিটিক রিয়াকশন। ফিটিক। তো অ্যারোমেটিক হ্যালাইড এর মধ্যে যদি আমরা সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার নিই, বা যদি দেখো আমরা কপার দিয়ে হিট দিই, তৈরি হবে এয়ার এয়ার প্লাস NaX। এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সাপোজ বেনজিন। ধরে নিলাম হচ্ছে বেনজিন, তার সাথে ধরো ক্লোরিন, সোডিয়াম ড্রাই ইথার বা কপার দিয়ে হিট, কি হবে বলো? বেনজিন, সিঙ্গেল বন্ড বেনজিন প্লাস NaX। ধরো আমি নিলাম বেনজিন, বেনজিনের অর্থ পজিশনে NO2, উপরে আছে ব্রোমিন, সোডিয়াম ড্রাই ইথার, কি হবে বলো? পরপর দুটো বেনজিন জুড়ে যাবে, পরপর দুটো বেনজিন জুড়ে যাবে, আর দুটোরই অর্থ পজিশনে থাকবে NO2। এবার স্যার এই কম্পাউন্ডের IUPAC নোমেনক্লেচারটা কি হবে যদি একটু বলেন? দেখো এই কার্বনটাকে 1 দিলে এটা হবে সেকেন্ড কার্বন, তাহলে এটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, এটাকে 1 ড্যাশ দিবে, এটাকে 2 ড্যাশ, তাহলে 2 ড্যাশে 2তে আছে নাইট্রো, 2 ড্যাশতেও রয়েছে নাইট্রো, তাহলে 2, 2 ড্যাশ ডাইনাইট্রো বাইফিনাইল। ঠিক আছে, 2, 2 ড্যাশ ডাইনাইট্রো, তারপর বাইফিনাইল কম্পাউন্ড রয়েছে, ভালো করে দেখো। নেক্সট দেখো বেনজিন, বেনজিনের উপরে রয়েছে তোমার এখানে আয়োডিন, এখানে রয়েছে আমাদের NO2, এখানে রয়েছে ধরো আমাদের NO2। সোডিয়াম ডাইতে দিচ্ছি, কি হবে বলো? এই দুটো বেনজিন রিং পরপর জুড়ে যাবে, আর দুটোরই দেখো অর্থ এবং প্যারা পজিশনে আমরা পাবো হচ্ছে NO2। এবার এটার নোমেনক্লেচার বলে দেন। এটা 1, এটা 1 ড্যাশ, এটা 2, এটা 2 ড্যাশ, এটা 3, এটা 3 ড্যাশ, এটা 4, এটা 4 ড্যাশ। তাহলে 2 তে NO2 আছে, 2 ড্যাশে NO2 আছে, 4 এ NO2 আছে, 4 ড্যাশতেও দেখো NO2 রয়েছে। তাহলে কি হলো? 2, 2 ড্যাশ, 4, 4 ড্যাশ, টেট্রা নাইট্রো, 4টে নাইট্রোজেন, কি না? টেট্রা নাইট্রো বাইফিনাইল, 2, 2 ড্যাশ, 4, 4 ড্যাশ, টেট্রা নাইট্রো বাইফিনাইল। তো এই রিয়াকশনটার নাম হচ্ছে তোমার ফিটিক রিয়াকশন। এই ব্যাপার। তো দুটো প্রপার্টিজ দেখো আমরা অলরেডি কভার আপ করেছি, তো আমরা নেক্সট প্রপার্টিজের দিকে এগোবো। তো আমি একটুখানি জাস্ট ওয়াটার জল খেয়ে আসছি, জাস্ট 5 মিনিট আমি একটু দাঁড়াচ্ছি। আমি স্ক্রিনশটটা বন্ধ করলাম, তো 5 মিনিট হয়ে গেলে তো আমি আবার কথা বলতে শুরু করছি। যদি তোমাদের কারোর কোনো ওয়াটার ব্রেকের দরকার হয়, তো ইন দ্য মিন টাইম তোমরা ওয়াটার ব্রেকটাকে নিতে পারো। তো জাস্ট আমি 5 মিনিটস এর মধ্যে রিটার্ন করবো, ঠিক আছে? আমি একটুখানি মাইকটা অফ করলাম।
চলো আমরা এবার স্টার্ট করছি। তো লাস্ট যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে তোমার ফিটিং রিয়াকশন। তো তারপর থেকে দেখো আমরা দেখবো, ঠিক আছে? দেখো, তো আমি আবার স্ক্রিন শেয়ার করলাম, আশা করি দেখা যাচ্ছে। তো এবার আমি বোর্ড শেয়ারে যাচ্ছি আবার আগের মতনই। চলো, তো লাস্ট রিয়াকশন যেটা ছিল আমাদের ওটা হচ্ছে তোমার ফিটিং রিয়াকশন। এবারে আমরা যে নেক্সট রিয়াকশনটাকে দেখবো, তো সেটার নাম হচ্ছে উডস ফিটিং রিয়াকশন, ঠিক আছে? নেক্সট দেখো যে রিয়াকশনটাকে আমরা দেখতে চলেছি ওটার নাম হচ্ছে উডস ফিটিং রিয়াকশন। তো 3 নম্বর যেটা লিখছি দেখো, উডস ফিটিং রিয়াকশন। ঠিক আছে, উডস রিয়াকশন আর ফিটিং রিয়াকশন একসাথে করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে উডস ফিটিং। কেমন ব্যাপার স্যার? কারণ দেখো, উডস রিয়াকশনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল? হ্যালো অ্যালকেনস এর জন্য অ্যাপ্লিকেবল ছিল। ফিটিং রিয়াকশনটা কার জন্য অ্যাপ্লিকেবল ছিল বলো? হ্যালো অ্যারিনের জন্য অ্যাপ্লিকেবল ছিল। তাহলে উডস ফিটিং রিয়াকশনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে? ফর বোথ, একটা হ্যালো অ্যালকেনের সাথে একটা হ্যালো অ্যারিনের জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে একটা হ্যালো অ্যালকেন আর একটা যদি দেখো আমরা হ্যালো অ্যারিন নিই, আর দুজনের মধ্যে যদি আমরা দেখো সোডিয়াম আর ড্রাই থার পাস আউট করাই, তো কি তৈরি হবে বলো? আর সিঙ্গেল বন্ড এ আর প্লাস এনএক্স, ধরো রয়েছে তোমার CH3Br, তারপর ধরো তোমার রয়েছে বেঞ্জিন ব্রোমিন, আমি দিলাম সোডিয়াম ড্রাইথার, কি হবে বলো? CH3 সিঙ্গেল বন্ড বেঞ্জিন, তাই না? CH3 সিঙ্গেল বন্ড বেঞ্জিন প্লাস NaBr, ধরো রয়েছে তোমার CH3CH2I প্লাস বেঞ্জিনের ওপরে আয়োডিন, আমরা দিচ্ছি সোডিয়াম ড্রাইথার, কি হবে বলো? বেঞ্জিন, বেঞ্জিনের ওপরে CH2CH3 প্লাস NaI। এইরকম আর কি, মানে একটা হ্যালো অ্যালকেন নিতে হবে, একটা হ্যালো অ্যারিন নিতে হবে, নিয়ে রিয়েক্ট করতে হবে, সোডিয়াম আর ড্রাইথারের প্রেজেন্সে তৈরি হবে এই কম্পাউন্ডটা। ধরো রয়েছে তোমার CH3 Cl প্লাস আমি দিলাম ধরো বেঞ্জিন, বেঞ্জিনের ওপরে ক্লোরিন, দিলাম কি বলো? সোডিয়াম ড্রাইথার, কি হবে বলো? বেঞ্জিন, এন্ড বেঞ্জিনের ওপরে CH3 প্লাস NaCl। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এই হলো আমাদের বেসিক্যালি ব্যাপার উডস ফিটিং। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা আমরা মিস আউট করি, ড্রাইথার কেন? হোয়াই ড্রাইথার? ময়েশ্চার থাকলে কি প্রবলেম? এখান থেকে এটা কোয়েশ্চেন টেনে ধরে লিখছি আমরা, হোয়াই ড্রাইথার? ময়েশ্চার থাকলে কি প্রবলেম হবে? 3টে প্রবলেম হতে পারে, একটা দুটো না। ফার্স্ট প্রবলেম, সোডিয়াম তার মধ্যে যদি কোনো ওয়াটার পায়, যে সোডিয়াম আছে না, সোডিয়াম যদি ময়েশ্চার পায় খুব ভিগোরাসলি রিয়াকশন করে তৈরি করবে NaOH এন্ড হাইড্রোজেন গ্যাস। রিয়াকশন রেট খুব ফাস্ট, মে ক্যাচ ফায়ার। ওই জন্য সোডিয়ামকে অক্সিজেন আর ওয়াটার থেকে দূরে রাখার জন্য কি করতে হয় বলতো? ওয়াটারের নিচে সাবমার্জ করে রাখতে হয়, বা কেরোসিন অয়েলের নিচে সাবমার্জ করে রাখতে হয়, যাতে করে ওটা ওয়াটার বা অক্সিজেনের থেকে দূরে থাকতে পারে। সেকেন্ড রিজন, এই যে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেনের সামনে যদি ওয়াটার চলে আসে তৈরি হবে হচ্ছে অ্যালকোহল। থার্ড রিজন, বুঝতে তো SN1 রিঅ্যাকশন বা কিছু একটা হবে, হ্যালো অ্যালকেনের মধ্যে যদি ওয়াটার তুমি ফেলে দাও, you will get alcohol. And third reason, ether in presence of moisture becomes explosive. Ether in presence of moisture forms peroxyether. Ether in presence of moisture forms peroxyether, which is really an explosive substance, যেটা কিন্তু যে কোনো সময়তে বিস্ফোরণ করতে পারে।
এই তিনটে কারণের জন্য আমরা কি করি, কখনোই আমরা ময়েস্ট ইথার ইউজ করব না, এভরি টাইম উই উইল ইউজ ড্রাই ইথার। সবসময়তেই আমাদেরকে তোমার ড্রাই ইথার ইউজ করতে হবে, ময়েস্ট ইথার ইউজ করলে কিন্তু রিয়াকশন হবে না। নেক্সট, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হ্যালোয়ারিন। নেক্সট কি লিখছি দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হ্যালোয়ারিন। ঠিক আছে, হ্যালোয়ারিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়তে গিয়ে SN1 SN2 SNI পড়েছি। এবার আমাদেরকে হ্যালো অ্যারিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়তে হবে, ভালো করে ওটাকে বুঝবে। ধরো আমি ক্লোরোবেনজিন নিলাম, ক্লোরোবেনজিনের মধ্যে যদি আমরা অ্যাকোয়াস OH মাইনাস দিই, কি তৈরি হওয়া উচিত? ক্লোরিন সরে গিয়ে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল আসা উচিত, তাই না? ক্লোরিন সরে গিয়ে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল কে, স্ট্রঙ্গার নিউক্লিওফাইল হচ্ছে তোমার OH মাইনাস আসা উচিত। কিন্তু সরি টু সে, এই রিঅ্যাকশনটাই হবে না। যে কোনো হ্যালোয়ারিন, তুমি ব্রোমিন নাও, আয়োডিন নাও, ওরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে না। কেন? খুব ইম্পর্টেন্ট ক্লজ আছে এখানটাতে। কেন এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে না? ওয়াই? কেন এই রিঅ্যাকশনটা হবে না? দেখো, এর কারণটা হচ্ছে বেনজিনের উপরে যদি কোনো হ্যালোজেন থাকে, ওর প্লাস আর এফেক্ট রয়েছে, মাইনাস আই এফেক্ট রয়েছে। দুটো এফেক্টই আছে, প্লাস আরও আছে, মাইনাস আইও আছে। কোনটা বেশি এফেক্টিভ তুমি জানো? রিজোনেন্স এফেক্ট ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আর এফেক্ট মানে কি? ডোনার, ইলেকট্রন ডোনার। তো ক্লোরিন, ওর কাছে দেখো 3 লোন পেয়ার আছে, ও কি করবে বলো? ইলেকট্রন ডোনেট করবে, তাকে না বেনজিনকে। তো ক্লোরিন যদি দেখো বেনজিনকে ইলেকট্রন ডোনেট করে ডিউ টু দ্য প্লাস আর এফেক্ট, এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ক্লোরিন আর এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার দেখো তোমার তৈরি হচ্ছে। আর ক্লোরিন ইলেকট্রন লস করার জন্য ক্লোরিন পজিটিভ চার্জ হচ্ছে, আর এটা তোমার মাইনাস চার্জ হচ্ছে, বাকি দুটো বন্ড তোমার পড়ে আছে। তাহলে এই হ্যালোজেনের সাথে কার্বনের ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হচ্ছে কিনা বলো? হ্যালোজেনের সাথে কার্বনের এই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হচ্ছে কিনা বলো, তাই না? হ্যালোজেন আর কার্বনের এই যে ডবল বন্ড ক্যারেক্টার যে তৈরি হচ্ছে, এর জন্য ও কিন্তু খুব একটা ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারছে না। তুই বলবি স্যার একেবারেই পারছে না, নাকি যদি আমি কোনোভাবেই ডবল বন্ড কেটে এটাকে ব্রেক ডাউন করে দিতে পারি, তাহলে তো স্যার এই হ্যালোয়ারিনও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে? অ্যান্সারটা হচ্ছে ইয়েস, পারবে, একদম পারবে। কেন পারবে না? যদি আমি এই ক্লোরোবেনজিনটার ভেতরেই আমি দিয়েছি না অ্যাকোয়াস OH মাইনাস, ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমি দিলাম, কিচ্ছু হবে না। কিন্তু সেম রিঅ্যাকশন আমি করব, দেখো 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 300 ATM প্রেসারে, এত বেশি টেম্পারেচার বা এত বেশি প্রেসারে কি হবে বলো? এই ডবল বন্ড ক্যারেক্টার ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওই জায়গাটাতে চলে আসবে হচ্ছে আমাদের OH গ্রুপ। ফেনল, ফেনল তৈরি হয়ে গেল। রিঅ্যাকশনটা হবে? ফেনল তৈরি হয়ে গেছে, রিঅ্যাকশনটা হবে। তার থেকেও বড় কথা, অনেক বেশি টেম্পারেচারে, অনেক বেশি প্রেসার তোমাকে ইউটিলাইজ করতে হবে, তবেই গিয়ে হ্যালোয়ারিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারবে। ধরো আমি দেখছি এখানটাতে ব্রোমোবেনজিন, তুমি দিচ্ছ হচ্ছে NH2 গ্রুপ, কোন NH2 মাইনাস। তুমি ব্রোমিনকে সরিয়ে এখানে NH2 এনে অ্যানিলিন তৈরি করতে পারবে যদি তুমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর নিয়ার অ্যাবাউট 200 ATM প্রেসারে তুমি ইউটিলাইজ করো। তবে রুম টেম্পারেচারে বা 1 ATM প্রেসারে যদি তুমি এই রিঅ্যাকশনটাকে করবার চেষ্টা করো, ইউ উইল বি ফেলড।
কারণ ব্রোমিনের সাথে কার্বন একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার থাকে, ওটাকে ভাঙতে গেলে তোমাকে হাই টেম্পারেচার এবং প্রেসার ইউটিলাইজ করতে হবে। বের হচ্ছে দেখো। এবার তার মানে কি বুঝলে যে হ্যালোয়ারিন গুলো খুব একটা ভালো, তাই না? হ্যালোয়ারিন গুলো খুব একটা ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে না, চায় না, হোয়াট এভার। কিন্তু এখান থেকে যদি আমি একটা জিনিস দেখি, মন দিয়ে দেখবে এটা। সাপোজ ক্লোরোবেনজিন আছে, আমি দিচ্ছি হচ্ছে অ্যাকোয়াস OH মাইনাস, তৈরি হচ্ছে কি বলো, ফেনল, OH গ্রুপ চলে এলো। কি লাগবে বলেছি, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার and 300 atmospheric pressure। বাট যদি দেখো আমরা এই ক্লোরোবেনজিনের অর্থ পজিশন NO2 গ্রুপ ইউজ করি, এই সেম রিঅ্যাকশনটাতেই তুমি ক্লোরিনকে সরিয়ে OH গ্রুপকে আনতে পারবে NO2 গ্রুপ অর্থ পজিশনে রেখে। ইট ইজ 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার and 200 atm প্রেসারে। তুমি যদি এখন দুটো NO2 গ্রুপ রেখে দাও দুটো অর্থ পজিশনে, তুমি এই সেম রিঅ্যাকশন ক্যারি আউট করতে পারবে জাস্ট 150 ডিগ্রি সেন্টিগ্রেড and 50 atm প্রেসারে। তোমার এখানে ক্লোরিনের জায়গায় চলে আসবে OH আর দুটো অর্থ পজিশন উইল বি অকুপাইড বাই দ্য টু NO2 গ্রুপস। এবং সবথেকে যেটা আরো ভয়ানক কথা, if there is another NO2 group in the para position also, 2,4,6 trinitro-chlorobenzene, you can participate in the same reaction only at 30 degree centigrade temperature, whatever you can say. No external pressure is required. 1 atm এর চেয়ে বেশি কোনো প্রেসার দরকার নেই। Only what you require is 30 degree centigrade temperature. The product will be, OH, NO2. Now the question is why? কেন NO2 প্রেজেন্সে যত রকম NO2 দিচ্ছি টেম্পারেচার প্রেসার কম লাগছে কেন? আমি যখন এখানে একটা NO2 দিলাম সাথে সাথে দেখো টেম্পারেচার প্রেসার কমে গেল। আমি যদি দুটো NO2 দিই টেম্পারেচার প্রেসার কমে যাবে, যদি তিনটে NO2 দিই টেম্পারেচার প্রেসার ভীষণ ভাবে কমে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? Why, due to the presence of NO2 groups or minus R groups, the temperature pressure মানে ও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আরো ভালো মতন পার্টিসিপেট করতে পারছে কি করে? Question is, what is the role of NO2 here? What is the role of NO2 here? দেখো, what is the role of NO2 here? মন দিয়ে শোনো। এই যে ক্লোরোবেনজিনের সাথে কার্বনের একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়েছিল না, আমরা যদি এখানে NO2 দিই, এই যদি দেখো আমরা দিই, তাহলে NO2 কি করবে বলো? ওর মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আইও এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আইও এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আইও এফেক্ট আছে। ও কি করবে? এই ইলেকট্রন ক্লাউড গুলোকে NO2 গুলো তুলে নেবে। তাহলে এই যে ডবল বন্ড যেটা তৈরি হয়েছিল, ডবল বন্ড উইল বিকাম ভেরি উইক, তাই না? ডবল বন্ড উইল বিকাম ভেরি উইক। আমরা যত NO2 গ্রুপ রাখবো, যত যদি আমরা NO2 গ্রুপ রাখবো, তত ডবল বন্ড উইক হয়ে যাবে। আর ডবল বন্ড উইক হলে কি হবে তুমি খুব ভালো করেই জানো, তত ভালো মতো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে বাধ্য হবে হ্যালোয়ারিনস। আজকে হ্যালোয়ারিন গুলো খুব একটা ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে পারছিল না। কেন? কার্বন আর হ্যালোজেনের মধ্যে ডবল বন্ড আছে বলেই না। আজকে যদি এই ডবল বন্ড ক্যারেক্টারটা উইক হয়ে যায়, যদি NO2 গ্রুপ থাকে আর NO2 গ্রুপে তুমি আমরা সবাই জানি মাইনাস আই আর মাইনাস আর এফেক্ট রয়েছে, তো আজকে যদি NO2 প্রেজেন্সের জন্য ডবল বন্ড ক্যারেক্টারটা উইক হয়ে যায়,
তাহলে আরো সহজেই ওই বন্ডটাকে ভেঙে আমরা ওইচ গ্রুপ বা কোনো অন্য নিউক্লিওফাইলকে আমরা অ্যাডিশন করাতে পারবো। The process will be more easy, it will take less temperature and less pressure, যেটা আমরা রাইট সাইডের এক্সাম্পলস গুলোতে দেখতে পাচ্ছি। এই রিজন আর কিছুই নয়, এই রিজনের জন্যই NO2 presence এ the role of NO2 here, it is decreasing the bonds energy of carbon and chlorine, তাই তো? And it is making the SN1 or SN2 or SN whatever process so easier for these haloarenes. তো এই হচ্ছে এই প্রসেসটার লজিক। তো আজকে আমরা এই অবধি রাখছি, কারণ এরপরে যদি আমরা এগোবো তাহলে প্রসেসটা কিন্তু দেখো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই অবধি আমরা আজকে রাখছি। আমাদের আজকে পড়া হ্যালোয়ারিন এন্ড হ্যালোয়ারিনস এর টপোলজি থাকলো। নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এন্ড রিঅ্যাকশন অফ দ্য হ্যালোয়ারিনস, আর তারপর ডাইহ্যালাইডস এর দিকে, ট্রাইহ্যালাইডস এর দিকে, টেট্রাহ্যালাইডস এর দিকে আমরা মুভ অন করব। গুড নাইট সবাইকে, ভালো করে পড়াশোনা করো।